এই রাজনৈতিক ব্যানারের চাঁদাবাজরা, এই চাঁদাবাজরাই হচ্ছে একটা দল, মাথায় রাখতে হবে। এই চাঁদাবাজের কোনো দল নাই। এই চাঁদাবাজরা কয়েকদিন পর পরে ব্যানার পরিবর্তন করে। সমস্যা আসলে আপনাদের রাস্তার না, আপনাদের রেল স্টেশনের না, হাসপাতালের না, নদী নালার না। সমস্যা হচ্ছে আমাদের মাথা, মগজের সমস্যা। সমস্যা হচ্ছে যে বাংলাদেশে আসলে কোনো রাজনীতি নাই। রাজনীতি না থাকাটা যে একটা সংকট, এটাই আমাদের দেশের অধিকাংশ মানুষ, নাগরিকদের কাছে এটা পরিষ্কার না। এই জন্য আপনারা যদি কোনো শিক্ষক থাকেন, আপনারা একদিন র্যান্ডম স্যাম্পলিং করতে পারেন আপনাদের ছাত্রছাত্রীদেরকে দিয়ে, যে রাজনীতি বলতে আসলে তারা কি বোঝে। তারা বোঝে, দেখবেন তারা লিখবে যে মিছিল, মিটিং, মারামারি, ভায়োলেন্স, চাঁদাবাজি, নেতা নেত্রীদের ছবি, ফেস্টুন, ব্যানার, এই জিনিসগুলো কি হচ্ছে তারা আসলে রাজনীতি আকারে বোঝে। তো সেই জন্য আমরা যারা নতুন করে রাজনীতিকে বোঝানোর চেষ্টা করছি, আমরা বলবার চেষ্টা করতেছি যে বাংলাদেশে আসলে কোনো রাজনীতি গত 53 বছরে ছিল না। যদি থাকতো তাহলে বাকি যে সমস্যাগুলোর কথা আপনারা বলছেন, এই সমস্যাগুলো থাকার কথা না। দুইটা এক জিনিস থাকার কথা না, যে আপনার হাসপাতালে সবকিছু ঠিক আছে, আবার রোগী সেবা পাচ্ছে না, এটা কি একসাথে হইতে পারে? আপনার পুলিশের ওসি অথবা এসআইরা ঘুষ খায় না, কিন্তু জিডি করতে দেয় না, এটা কি একসাথে হইতে পারে? একসাথে হইতে পারে না। আপনার রাস্তা অনেক প্রশস্ত, কিন্তু রিক্সার সাথে ভ্যান গাড়ি বেঁধে যায়, বারবার লেগে যায়, এটা হবার কথা না। তাহলে আপনার দেশের রাষ্ট্র ঠিক আছে, রাজনীতি ঠিক আছে, আবার দেশ ঠিক নাই, এটা একসাথে হইতে পারে না। এই দুইটা রিয়ালিটি একসাথে যেতে পারে না। তো সেই জায়গাতে আমরা যেটা বারবার বলবার চেষ্টা করছি, যে এবং আপনাদের মতো বোদ্ধা জনগোষ্ঠীকে নতুন করে রাজনীতিটা নিয়ে ভাবার জন্য বলছি আর কি। আমরা যেখানেই যাচ্ছি, যে বাংলাদেশকে যদি বদলে দিতে হয়, কেন বাংলাদেশ 2 বলছি? কারণ বাংলাদেশ 1 বলতে যেটা ছিল সেটা আসলে ফেল করেছে, সেটা আসলে আপনাকে ডেলিভার করে নাই। সেটা হচ্ছে আজকের আলমডাঙ্গার মানুষজন, নাগরিকরা যে অভিযোগগুলো দিল, এই অভিযোগগুলোই প্রমাণ করছে যে বাংলাদেশ 1 নামে আসলে কিছু ছিল না। থাকলে আলমডাঙ্গার আপনাদের ট্রেন স্টেশনটা হচ্ছে ব্রিটিশ আমলে করা, আমাদের এই অঞ্চলে দ্বিতীয় পুরাতন ট্রেন স্টেশন, 1862 সালে করা। এবং আমরা যারা লম্বা সময় বিলেতে ছিলাম, আমি, আমার সহকর্মী নোমান, রানা ভাইও গেছেন, আমরা পুরাতন আমলে ট্রেন স্টেশনগুলোর কথা আলাপ করছিলাম, যে এটা দেখতে ধরে নিউপোর্ট স্টেশনের মতো লাগছে, অথবা কার্ডিফ নিউপোর্টের মতো লাগতেছে, বিভিন্ন এলাকার মতো লাগতেছে, পুরো কাঠামো এরকম আর কি। তো সেই জায়গাতে হচ্ছে যে আমরা যেটা বলবার চেষ্টা করছি, যে ঠিক এই কারণেই বাংলাদেশে একটা নতুন রাজনীতি তৈরি হইতে হবে। যেই কারণে আপনাদের অভিযোগগুলো বিদ্যমান, ঠিক সেই কারণে বাংলাদেশে পুরাতন রাজনীতি এটারা সমাধান করতে পারবে না। তারা পারবে না, তার প্রমাণ হচ্ছে তাদের 53 বছরের আমলনামা, তাদের 53 বছরের যে জমির খতিয়ান আছে। আপনি এই খতিয়ানের যে তৈরি করেছে, আমিন তো আর পরিবর্তন হয়ে যায় নাই। যদি খতিয়ান আর আমিন পরিবর্তন হয়ে যাইতো, তাহলে গত 7-8 মাসের চাঁদাবাজি, দখলবাজি, আপনাদের প্রশাসনের সাথে এখানে একত্রিত হয়ে লুটপাটের যে রাজনীতির গল্প শুনেছি, সেটা তো হওয়ার কথা না। আপনাদের এখানে দেশের সবচেয়ে বড় গরুর হাট আছে, 2 কোটি টাকা নাকি ইজারা হয়েছে। আমাকে বলা হয়েছে যে এখানে ন্যূনতম 5 কোটি টাকার ব্যবসা আছে। তাহলে সরকারকে আপনি 3 কোটি টাকা কর থেকে বঞ্চিত করলেন। কারা করেছে? এই রাজনৈতিক ব্যানারের চাঁদাবাজরা। এই চাঁদাবাজরাই হচ্ছে একটা দল, মাথায় রাখতে হবে। এই চাঁদাবাজের কোনো দল নাই। এই চাঁদাবাজরা কয়েকদিন পর পরে ব্যানার পরিবর্তন করে। অতএব সেই জায়গাতে দেখেন, আপনাদের এখানে সাইকেলের একটা বড় বাজার আছে, বাংলাদেশে নাকি সবচেয়ে বড় বাজার সাইকেলের। 41 লক্ষ টাকা ইজারা হয়েছে, ন্যূনতম এটা 1 কোটি টাকা ইজারা হওয়া দরকার। তাহলে কে কাকে ঠকাচ্ছে? আমার এখানে যে হাট, ঘাট, মাঠ ইজারার হচ্ছে, আমার এখানে যে রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট হচ্ছে। আপনার এখানে দেখলাম যে আলমডাঙ্গা ট্রেন স্টেশনের আশেপাশে দোকানপাট নাকি এগুলো সব রেলের জমি। কিন্তু রেলের জমি, কিন্তু রেল কি এখান থেকে টাকা আয় করে? তাহলে টাকা যদি আয় করতো, তাহলে সে বলছে কেন যে আলমডাঙ্গা ট্রেন স্টেশনটা রিপেয়ার করবার মতো, মেরামত করবার মতো টাকা সরকারের কাছে নাই? এটা সে কেন বলছে? এটা তো বলবার কথা না। তাহলে এই যে রাজনীতির নামে বাংলাদেশে যেটা হয়েছে, একটা বাটপাটতন্ত্র কায়েম হয়েছে। একের পর এক পরিবার এবং ইতিহাসকে বিকৃত করে, ইতিহাসকে নিজের একটা সাবকলা দলিল তৈরি করে করে যাচ্ছে তাই শোষণ শাসন করেছে। এবং এই শোষণের সাথে রাজনৈতিক কর্মীরা যেমন জড়িত, বিভিন্ন ব্যানারে প্রশাসন জড়িত।
আমার প্রশাসনের প্রত্যেকটা চক্র এই বাংলাদেশের লুটপাটের সাথে জড়িত। এবং আপনি যে কোনো সার্ভিস নিতে যান, আপনি থানায় যান, আপনি টিএলওর অফিসে যান, আপনি ঠিকাদারি প্রতিষ্ঠানে যান, আপনি জমির দলিল করতে যান, প্রত্যেকটা টেবিলে ফাইল নড়বে না যদি এই লুটেরা, অসৎ পশুর বাচ্চারা যদি আপনার টাকা না দেন, কোনো জায়গায় ফাইল নড়বে না। তো কেন এটা হচ্ছে বাবা? তাহলে আমার রাজনীতিটা কোথায়? তাহলে এটা যারা করছে এটা তো 53 বছর ধরে চলছে, এটা সমাধান হচ্ছে না কেন? এই ট্রেন স্টেশনটা হচ্ছে না কেন? আপনার রাস্তাটা বড় হচ্ছে না কেন? এবং আপনারাই কেন প্রতিবাদ করছেন না? এই আপনারাই তো গিয়ে গিয়ে আবার বিভিন্ন মার্কাতে ভোট দিয়ে আসছেন না লাখে লাখে। এই যে 4 লক্ষ মানুষ ভোট দিতে গেলে আবার তো সেই পুরাতন মার্কায় ভোট দেবে। তাহলে সংকটটা আসলে কোথায়? আলমডাঙ্গা ট্রেন স্টেশনে ওঠার সিঁড়ি নাই সেটা সংকট, না সংকট আসলে আলমডাঙ্গার মানুষের মাথায় যে আসলে কাকে ভোট দেবো এটা সে এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই? কিসের ভিত্তিতে ভোট দেবো, কেন ভোট দেবো, কেন ভোট দেবো না, কাকে ভোট দেবো, কাকে ভোট দেবো না? যে ভোট নিতে আসতেছে তাকে আপনি জিজ্ঞেস করেছেন কিনা যে আমার মাথা ভাঙা নদীটা কেন মরে গেল? এই মাথা ভাঙা নদী মুর্শিদাবাদ থেকে এসছে, সবচেয়ে বড় অংশটা হচ্ছে চুয়াডাঙ্গাতে। আপনার চারপাশে 4টা-5টা নদী আছে। কেন চুয়াডাঙ্গার আবহাওয়া তাপমাত্রা সবচেয়ে বেশি আবার সবচেয়ে কম? ওয়াই? কারণ আপনার এখানে পানি নাই। সিম্পল জিনিস, পানি না থাকলে আপনার এখানে সবুজায়ন হবে না, গাছপালা হবে না। তাহলে কেন আপনি চারপাশের 4টা নদীকে, 5টা নদীকে কানেক্ট করলেন না? আপনার কিশোর, আপনার যে কুমার নদী আছে, ভৈরব আছে, আত্রাই আছে, নবগঙ্গা আছে, মাথাভাঙ্গার সাথে কপোতাক্ষ আছে একটু দূরে, এই নদীগুলোকে কানেক্ট করছেন না কেন? কেন 18-20 কিলোমিটার পথ খনন করা যায় নাই নদীর মধ্য দিয়ে? মানে এগুলো কি খুব অসম্ভব কোনো কাজ, কঠিন কাজ? এটা খুব সম্ভব। আপনি শুধু এলাকাবাসীকে নিয়ে নামলেই তো হবে। জিয়াউর রহমান সারা বাংলাদেশে 7,000-8,000 কিলোমিটার মানে খাল খনন করেছে না? বিনা পয়সায় করছে, এলাকাবাসীকে নিয়ে করছে। অতএব এই কাজটা যদি আমরা করি, রাষ্ট্রের তো আসলে টাকাও লাগবে না। রাষ্ট্রের এলাকাবাসীরা যারা দেশকে ভালোবাসে, তার এলাকাকে ভালোবাসে, তারা স্বেচ্ছাসেবের ভিত্তিতে এই খাল, এই নদী খনন করবে, তাকে বাঁচাবে। আপনার আসার পথে দেখলাম আপনার মাথাভাঙ্গার যে খাল, ছোট্ট খালও বলা যাবে না, বের বলে আমাদের দেশের ভাষায়, পানি নষ্ট হয়ে গেছে। প্রচন্ড নোংরা পানি, পলিউশন, আপনার এখানকার প্লাস্টিক পলিউশন, তারপর সুয়েজের ময়লা পানি এখানে যাচ্ছে। তাহলে আসলে পলিটিক্সটা কি? সে আপনাকে কিসের কারণে ভোট দিতে আসে এবং আপনি কেন তাকে ভোট দেন? আপনার এই চুক্তিনামা তো মানে দূষিত হয়ে গেছে। আসলে তো মাথাভাঙ্গা নদীর পানি দূষিত হয়ে যায় নাই, দূষিত হয়ে গেছে আমার ভোটার এবং যে প্রার্থী আছে তাদের ভিতর যে চুক্তি ছিল, সেই চুক্তিটা হচ্ছে দূষিত হয়ে গেছে। সেই চুক্তিটা হচ্ছে ফারাক্কার বাঁধের কারণে শুকায় গেছে। অতএব বাংলাদেশে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি, এটার মধ্যে কথা হচ্ছে আমাকে আপনাকে দেশের মালিকানা নিতে হবে। এই মালিকানা নেওয়ার চুক্তিটাই হচ্ছে আপনি কি করছেন, আপনি কাকে জবাবদিহিতার আওতায় আনছেন। কেন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে একটা ভোটার আইডি কার্ডের জন্য, একটা জন্ম নিবন্ধনের জন্য, একটা মৃত্যুর সার্টিফিকেটের জন্য, ইনহেরিটেন্স সার্টিফিকেটের জন্য টাকা দিতে হবে? তো ওর কথা আবার চিন্তা করেন, যে মেম্বার হইছে, যে চেয়ারম্যান হইছে, ও কি আসলে বিনা পয়সায় হইছে, না আপনাদেরকে ফুসপানি খাওয়াইতে হইছে? আপনাদেরকে 7 আপ খাওয়ায় নাই, আপনাদেরকে স্প্রাইট খাওয়া নাই, চা খাওয়ায় নাই, আপনাদেরকে অটোতে কইরা বাড়িতে বাড়িতে আনে নাই। তোর বাপের টাকা দিয়ে ও আপনাকে সনদ দেবে? তাহলে দোষটা কি কার? মেম্বারে? খালি ও মেম্বার চুরি করে, চেয়ারম্যান চুরি করে, পৌরসভার মেয়র চুরি করে। ওর চুরি করার টাকাটা আসলে প্রথমে কে চুরি করে খাইছে বলেন? আমি আপনি খাইছি, তাই না? ওকে, ওর প্রথম চুরি করা টাকাটা কে খাইছে? আমি আপনি। অ্যাডভান্স চুরির টাকা খাইছি, অগ্রিম চুরির টাকাটা আমরা সবাই মিল্লা খাইছি। ও ওইটা বাসায় গিয়ে গিয়ে নোট করে রাখছে, কারে কয় টাকা কোন টং দোকানে চা খাওয়াইছে। বিদেশে আমরা যারা ইউরোপে পলিটিক্স করেছি অথবা পলিটিক্স দেখেছি, আমি নিজে পলিটিক্স করছি ওখানে, সেখানে প্রার্থীরা কাউকে খাওয়ানো নিষেধ, আইন থাকে, আছে, আইন আছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে কোনো প্রার্থী কাউকে খাওয়াইছে ভোট কেনার জন্য অথবা ভোটের ব্যাপারে তাকে আকৃষ্ট করবার জন্য, তার প্রার্থিতা বাতিল করা হবে, এরকম ঘটনা আছে। তাহলে সেই দেশে দেখবেন আমাদের ভোটাররা হাসতে হাসতে, নাচতে নাচতে প্রার্থীর কাছ থেকে খায়। টাকা তো নেই, বিকাশে, নগদে, কোরআন শরীফের উপরে হাত ছুঁয়ে টাকা নেয়। তো সে আপনাকে টাকা দেবে, ওই টাকা সে উসুল কিভাবে করবে? এটা একটা গোল্ডেন জিনিস আমাকে বলেন, এটা কমন সেন্সের ব্যাপার। আপনি তার কাছ থেকে চা খাবেন, সে চায়ের টাকা উঠাবে না? সে প্রত্যেকদিন মোটরসাইকেলে 20টা, 30টা, 50টা ছেলে পুষতেছে, পিছনে পিছনে ঘুরে, ওর তেলের টাকা তাকে দিতে হয়।
তেলের টাকাটা সে কোথায় পাবে এরপরে? ওর কি জমিদারি আছে? তাহলে বাংলাদেশে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি, এই নতুন রাজনীতির জায়গা হচ্ছে প্রথমত আমার আপনার খাইসলত বদলাইতে হবে। যদি সত্যি আপনারা ভালো মানুষকে পেতে চান, এরকম ঘটনা ঘটেছে আপনাদের এলাকায়, খবর নেন। আমাদের এলাকায় দেখেছি গ্রামের গুরুত্বপূর্ণ মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিতেন কোন ভালো মানুষটাকে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাবেন, কাকে মেম্বার বানাবেন, মুরব্বীদের কাছ থেকে গল্প শুনবেন। তারা গিয়ে সেই মানুষটাকে, সেই হেড টিচারকে, শিক্ষিত মানুষটাকে তারা গিয়ে বাধ্য করতো যে আপনাকে এবার ভোটে দাঁড়াইতে হবে, আমরা সবাই মিলে আপনার ভোট করে দিব। বিনা পয়সায় সে নির্বাচন করতো, বিনা পয়সায়। অতএব ভালো মানুষদেরকে নির্বাচিত হয়ে আসার যে প্রত্যাশা আপনাদের মধ্যে আছে, কিন্তু এটার পথ তো আপনারা তৈরি করছেন না। তো আপনি একটা জিনিস আকাঙ্ক্ষা করেন, কিন্তু সেই পথের ভিতরে আপনি আবার কাটা বিছায় রেখেছেন, যে আপনি পুরো কাটা দিয়ে, পাথর দিয়ে, ইট দিয়ে একটা পথ তৈরি করে বলছেন খালি পায়ে এই ইটের উপর দিয়ে হেঁটে যেতে হবে, কিন্তু তোমার পা থেকে যেন রক্ত বের না হয়। এটা আপনি আশা করছেন? নাগরিক হিসেবে আপনি সেটা আশা করতে পারেন? তাহলে আজকে আলমডাঙ্গার সমস্যার কথা যখন আপনি বলছেন যে আপনাদের নেতারা, আগের নির্বাচিত প্রতিনিধিরা, উপজেলা চেয়ারম্যান, মেয়র যারা ছিলেন তারা এগুলো করেন নাই, কেন করেন নাই? কারণ আপনারা তাকে করতে বাধ্য করতে পারেন নাই। যদি আপনারা সচেতন নাগরিক হইতেন, যদি আপনারা এই দেশের মালিকানায়, আলমডাঙ্গার মালিকানা নিতেন, আপনারা যদি তার কাছ থেকে ফুসপানি আর বিকাশে নগদে না খাইতেন, তাহলে এরকম বাজে মানুষগুলো নির্বাচিত হইতো না। আপনাকে বলছি না, সারা বাংলাদেশের অবস্থা এটা। অতএব এই বাংলাদেশে আজকে যে আমাদের রাজনীতিতে দুরবস্থা চলছে, এর দায় শুধুমাত্র রাজনীতিবিদদের না। রাজনীতিবিদরা তো অন্য মহাগ্রহ থেকে আসে নাই ভাই, তারা তো আমার এলাকার মানুষ, তো আমার আপনার এলাকার মানুষ। আর একটা সমস্যা দেখেন, এলাকার সবচেয়ে ভালো মানুষরা নিজেদের ভিতরে কিছু আত্মতৃপ্তি আছে, উনি রাজনীতি অপছন্দ করেন। আপনি দেখবেন এলাকার সবচেয়ে ভালো মানুষ, সে ভালো মানুষ হওয়ার একটা চরিত্র হচ্ছে যে তিনি রাজনীতি করেন না, তিনি খুবই ভালো মানুষ। তাহলে ভালো মানুষ আসবে কোত্থেকে? কিন্তু ওই ভালো মানুষই প্রত্যাশা করে যে অমুক গুন্ডা, পিচ্চি হান্নান, গুন্ডা হান্নান, অমুক সুরেন আসলাম, এরা যেন রাজনীতিতে না আসে, ওইটা আবার তিনি আশা করেন। তাহলে ভালো মানুষগুলো পাবো কোথায়? কোন ফ্যাক্টরিতে আছে? কোন চায়ের দোকানে গেলে পাবো বলেন? যে আপনারা ভালো মানুষরা চুপ করে আছেন, ভালো মানুষরা আর মধ্যম আকৃতির মানুষরা অন্যর কাছ থেকে ফুসপানি আর বিরিয়ানি খাইতেছেন, আর গুন্ডা বান্ডারা দেশ শাসন করে বেড়াচ্ছে। কার দুই হাতের? এগুলো আমাদের দুই হাতের আমল নামা না? অতএব বাংলাদেশটাকে যদি শুধু আলমডাঙ্গা না, পুরো দেশকে যদি বদলাইতে হয়, ওই যে জালালউদ্দিন রুমি ছিলেন আপনার খুব বিখ্যাত কবি এবং ফিলোসফার, তার একটা বিখ্যাত উক্তি আছে যে yesterday I want to change the world, গতকালকে আমি পৃথিবীটা বদলে দিতে চেয়েছিলাম, because I was clever, গতকালকে আমি চালাক চতুর ছিলাম। Today I just want to change myself, আজকে শুধু আমি আমাকে বদলাতে চাই, কারণ I am wise today, আমি আজকে বুদ্ধিমান। বাংলাদেশের অধিকাংশ মানুষকে চালাক চতুর দেখবেন এলাকায় সবচেয়ে চালাক চতুর লোকটাকে দেখবেন, মানুষ মনে করে মাথায় বেশ বুদ্ধি আছে, আরে ও জমি জমার অফিসে গেলে টেলে ম্যানেজ করে আসতে পারে সবকিছু। দেখবেন সে কি ম্যানেজ করে আসে আসলে? সে একটা অপরাধের যে সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটে সে টাকা পয়সা দিয়ে একটা কাজ করায় নিয়ে আসে, এর নাম হচ্ছে সে চালাক। এরপরে দেখবেন বাংলাদেশে ভালো ছাত্রছাত্রীর ডেফিনেশন আছে, যিনি রাজনীতি অপছন্দ করেন, ঘৃণা করেন। শিক্ষকরাও শেখায়, আমার বাবা মাও শেখায়, আমার শিক্ষকও শেখায়। অথচ ওই শিক্ষকের প্রতিষ্ঠানে পড়তে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে করে ওই ছেলে মেয়েগুলাই মারা যায়, ওই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে খাদে পড়ে মারা যায়, মোটরসাইকেল আরোহী সহ। তাহলে আপনি কাকে কি ঘৃণা করতে শেখাচ্ছেন যেন আপনার রাস্তাটা না হয়, আপনার স্টেশনটা না হয়, আপনার হাসপাতালটা না হয়, আপনার নদীটা আবার বেঁচে না আসে? তাহলে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশ বদলানোর চেষ্টা করছি, অথবা 24-এর তরুণরা যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে হাজির হয়েছে, সেইটার মুদ্রা কথা হচ্ছে যে আপনাকে প্রজা থেকে, বাসিন্দা থেকে নাগরিক হইতে হবে। এই আলমডাঙ্গার মালিকানা নিতে হবে, কালেকটিভলি মালিকানা নিতে হবে। দুষ্ট লোকের সংখ্যা খুব কম, মনে রাখবেন। অল্প কয়েকটা লোক আপনি দেখবেন, পুরো আলমডাঙ্গার 5 লাখ লোকের মধ্যে খোঁজেন, আপনি 100-র বেশি বদমাইশ টাইপের লোক খুঁজে পাবেন না। এই 100 বদমাইশই দেখবেন এই 5 লাখ লোককে রীতিমতো চাবুক দিয়ে পিটায় দৌড়ের উপর রাখছে। 100 লোক, আপনি এর বেশি পাবেন না, এটা আমার অ্যাসেসমেন্ট। আপনারা খোঁজেন, আপনার এলাকায় 100 বেশি থেকে দুষ্ট লোক নাই।
যে বদমাইশ টাইপের লোক যারা বলে, চালাবাজ, গুন্ডামি করে, বদমাইশি করে, তারপরে মাদকের ব্যবসা করে, সীমান্তের ওই পার থেকে 2 নম্বর জিনিস আনে, বেচে, এলাকার পরিবেশ নষ্ট করে, মেয়েদেরকে ডিস্টার্ব করে, টোটাল নাম্বার 100 বেশি হবে না। আপনারা 5 লাখ মানুষ জিম্মি হয়ে আছেন। আপনারা আসলে মানুষ, আল্লাহ তাআলা আপনাদেরকে মানুষ বানাইছেন। এই মানুষ এরকম বেঁচে আছেন আপনারা। এরকম বেঁচে থাকার মধ্যে কোনো সম্মান আছে, মর্যাদা আছে? আমরা যখন হাসিনার বিরুদ্ধে 2-4 জন, 5 জন, 10 জন চিৎকার করে করে কথা বলতাম, তখন মানুষ আমাদেরকে কিন্তু বোকা বলতো। কিন্তু আজকে যারা আমাদেরকে বোকা বলতো না, এরাই আসে আমাদের কাছে তদবির করার জন্য, জানেন? যে ভাই আমার একটু ওই জায়গা থেকে ওই জায়গায় বদলি করে দাও, আমি একটু অমুক জেলার এসপি হইতে চাই, আমি একটু অমুক জেলার ডিসি হইতে চাই, আমি একটু অমুক পদে যেতে চাই, আমি একটু অমুক জেলা থেকে অমুক জেলায় অমুক জায়গায় যেতে চাই। তবে চিন্তা করে দেখেছেন সুবিধাবাদী জনগোষ্ঠীটা কিভাবে ওয়ার্ক করে? ঠিক একইভাবে দেখবেন একটা বিশাল সুবিধাবাদী জনগোষ্ঠী আছে যারা তেমন কিছুই করেন নাই, কিন্তু আপনার দেখবেন আপনার গরুর হাট নিয়ে গেছে, সাইকেলের হাট নিয়ে গেছে, আপনার বাজার নিয়ে গেছে, এবং এই বাজারের সুযোগ সুবিধা কোনো কিছু নাই। আমি অনলাইনে আলমডাঙ্গার হাট দেখলাম, এই মান্দাদার আমলের একটা হাট। পৃথিবীতে এত অত্যাধুনিক গরুর হাট আছে, হাইটেক হাট, দেশের সবচেয়ে বড় গরুর হাট, কিন্তু সেখানে আপনার কোনো প্রযুক্তি নাই, পরিবেশ বান্ধবতা নাই। আপনাকে এখনো ফিজিক্যালি গিয়ে গরু ধইরা চিপ্পা চাপ্পা ওর দাঁত দেখতে হয়, তাই না? এখনো গরু কিনতে হলে এখনো কি ওর কান টান টাইনা টিনা দেখা লাগে না, পাও ঠিক আছে কিনা? 2025 সালে দেশ তো ডিজিটাল হয়ে গেছে। বিদেশে গরুর হাট আছে, টোটাল গরুর হাটে কয়টা গরু আছে, কখন ঢুকতেছে বের হইতেছে, গরুর 360 ডিগ্রি ছবি আছে। আপনি বাসায় বসে মোবাইলে ওই গরুর হাত, পাও, হাড্ডি গুড্ডি, কয় কেজি গোশত হবে, মাপ মোপ সব করে ফেলতে পারবেন। এবং ওই হাট দিয়ে আপনি ওইটা দেখে 360 ডিগ্রি আপনি গরুর হাটে অর্ডার করে ফেলতে পারবেন। গরু বাড়ি চলে যাবে অথবা কসাইখানায় চলে যাবে। টোটাল কোনো ম্যানেজমেন্ট নাই বাংলাদেশে। অথচ এই গরুর হাটটাকে যদি আপনি প্রযুক্তি বান্ধব করেন, এইটাকে যদি আপনি এই আলমডাঙ্গার ট্রান্সপোর্ট সিস্টেম ডেভেলপ করেন, তাহলে আপনি দেখবেন যে এটার যে প্রোডাক্টিভিটি আছে, এই প্রোডাক্টিভিটি আপনার 2 গুণ, 3 গুণ, 5 গুণ বেড়ে যাবে। এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একই সমস্যা, একই সংকট। অতএব এর সমাধান হচ্ছে, আমরা এবি পার্টি নতুন রাজনীতির কথা কেন বলছি, কারণ হচ্ছে আমার দেশে কোনো রাজনীতি নাই। এবং আপনারা যদি না জাগেন, আপনারা যদি দায়িত্ব না নেন, আপনারা যদি নীরবে ঘরে বসে থাকেন, এই আলমডাঙ্গার স্বরেও পরিবর্তন হবে না, নিশ্চিত থাকেন। আপনার এই দুনিয়াটা এরকমই থাকবে, আপনার ছেলেমেয়েরাও এরকমই বসবাস করবে। অতএব এটা হচ্ছে আপনাদের চয়েস, আপনারা আপনাদের উত্তর প্রজন্মের কাছে আপনার ছেলেমেয়ের জন্য বাংলাদেশটাকে আপনি কোথায় রেখে যেতে চান, কি ধরনের আলমডাঙ্গা রেখে যেতে চান। ওর প্রজন্ম কি খেলতে পারবে কিনা? আপনার প্রজন্ম খেলতে পারে নাই, তার প্রজন্ম কি আপনার নদী দেখতে পাবে কিনা? যেই মাথা ভাঙা নদীটা আপনারা দেখলেন শুকায় গেছে, আপনাদের পরবর্তী ছেলে মেয়েদেরকে নদীর ছবি এঁকে বুঝাইতে হবে নদী কি জিনিস। মনে রাখেন, যদি আপনারা প্রতিবাদ না করেন, কোনো নদী থাকবে না। এখন তো খাল আছে, বর্ষাকালে নদী হয়, আগামী 25 বছর পরে আলমডাঙ্গায় কোনো নদীই থাকবে না, কোনো নদী থাকবে না। আপনাদের নদী দেখতে অন্য দেশে যাইতে হবে, মুর্শিদাবাদ যাইতে হবে, তিব্বতে যাইতে হবে, মানস সরোবরে যাইতে হবে, চায়নায় যাইতে হবে নদী দেখতে আপনাদের। অতএব হচ্ছে এটা আপনাদের সিদ্ধান্ত যে আপনারা নাগরিক আকারে আপনার রাষ্ট্র, আপনার এলাকার মালিকানা নেবেন কিনা, দায়িত্ব নেবেন কিনা, লড়াই করবেন কিনা। খোদার কসম, বিশ্বাস করেন, লড়াই ছাড়া 24 হয় নাই। 1400 মানুষকে রক্ত দিতে হয়েছে। প্রতি ফোঁটা রক্ত দিয়ে দিয়ে দেয়ালে দেয়ালে আমার কোটি কোটি তরুণরা তাদের আকাঙ্ক্ষা, স্বপ্নের কথা লিখে দিয়ে গেছে। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তুমি যতদিন ফেরাউন হয়ে আসবা, ততদিন আমরা মুসা হয়ে লড়াই করব। আলমডাঙ্গার মানুষ যদি মুসা হইতে না হয় পারেন আপনারা, তাহলে ফেরাউন দ্বারা শাসিত হইতে হবে। ইটস ইউর চয়েস। সারা দুনিয়াতে তাই হয়েছে। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এর বাইরের বিকল্প কোনো কিছু দেন নাই। তাদেরকেও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পর যুদ্ধ করতে হয়েছে। আর আপনি আমি কি জিনিস? কিছুই না। নবী রাসূলদের তো তুলনায় আমি আপনি তো তেলাপোকা, ইঁদুর। তাহলে লড়াই ছাড়া, আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া, মালিকানা নেওয়া ছাড়া আপনি আলমডাঙ্গার একটা সুচারু পরিবর্তন করতে পারবেন না। এবং এই জন্য ঝুঁকি নিতে হবে। আমরা ঝুঁকি নিয়েছি না? গুম, খুর, আয়না ঘরের থ্রেশলকে ঝুঁকির মধ্যে নিয়েই তো আমরা লড়াইটা করেছি। লড়াইটা করেছে বলেই তো শেখ হাসিনার মতো, বেগম লক্ষণ সেন, এই ফেরাউন পালায় গেছে বাংলাদেশ থেকে। অতএব এই ঝুঁকি আপনাদেরকেও নিতে হবে যদি আলমডাঙ্গার বদলাইতে চান, চেহারা বদলাইতে চান। এবং এইভাবে যদি আপনারা ঝুঁকি নেন,
ঠিক 100 বদমাইশের বদলে যদি আপনারা 1000 ভালো মানুষ একত্রিত হন, দেখবেন আলমডাঙ্গার চেহারাও বদলানো শুরু করবে। এবং আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টায় আমরা দেখছি চেহারা বদলায়, লড়াই করলেই বদলায়। লড়াইটা জারি রাখলেই আপনি দেখবেন কোনো না কোনো ফর্মে এই এলাকার চেহারাটাও বদলে যাবে। অতএব সেই জায়গাতেই আমরা বলছি যে বাংলাদেশে কোনো নতুন রাজনীতি লাগবে, এবং সেই নতুন রাজনীতিটা কি? সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। যেটা নাগরিকের সমস্যা সেটা সমাধান করবার রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। আপনার নদী নাই, আপনার নদীকে বাঁচিয়ে নেওয়ার ক্যাম্পেইন করাটা হচ্ছে এবি পার্টির রাজনীতি। আপনার এখানে স্বাস্থ্য সেবা নাই, এই স্বাস্থ্য সেবাটাকে সমাধান করবার নাম হচ্ছে এবি পার্টির রাজনীতি। এখন ভাই জিজ্ঞেস করেছেন যে আমরা আসলে কি করতে পারবো। আমরা তো সরকারি দল না, আমরা যেটা করতে পারবো আপনার হয়ে লড়াই করতে পারবো, আপনার কথাটা বারবার বলতে পারবো, আপনার কথাটা প্রেসে বলতে পারবো, যেখানে যেখানে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্বরত ব্যক্তিরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। বাট দিন শেষে আপনার লড়াই, আলমডাঙ্গার লড়াই আলমডাঙ্গাবাসীকে করতে হবে। দৃষ্টি আকর্ষণ আপনাকেই করতে হবে। আপনি কি ধরনের রাজনীতি আগামী দিনে করবেন, কি ধরনের মানুষদেরকে আপনি নেতা বানাবেন, কি ধরনের দলের পিছনে আপনি সময় দেবেন, তার উপরে ভিত্তি করে আপনি স্বপ্ন দেখতে পারবেন আগামী দিনের আলমডাঙ্গার চরিত্র কি হবে। আপনি যদি মনে করেন যে না, আলমডাঙ্গার এই গরুর হাটটা 5 কোটিতে না 2 কোটিতে থাকা উচিত, আমি ক্ষমতায় গেলে 1.5 কোটিতে আনবো এখান থেকে, এরকম আলমডাঙ্গা পাবেন। আপনি যদি এরকম স্বপ্ন দেখেন যে সাইকেলের বাজারটা 41 লক্ষ টাকা ইজারা হইতে হবে, তাহলে আপনি ওই রকম নেতা পাবেন। আপনি যদি মনে করেন যে আপনার আলমডাঙ্গা বাজারের 900 কাপড়ের দোকানে রাতের বেলা 10টা ভালো লাইট নাই, এখানে কাস্টমাররা আসা যাওয়ার পথে ট্রেনের ভিতরে পড়ে যায় সাইকেলে করে, আপনি যদি এটা সমাধান করতে না চান তাহলে ওই ধরনের রাজনৈতিক দল আপনি বেছে নেবেন। আর যদি বেটার কিছু চান তাহলে বেটার রাজনীতি আপনাকে খুঁজতে হবে। ইটস ইউর চয়েস। আল্লাহ তাআলা এই চয়েস আপনাদের সবাইকে দিয়ে দিয়েছে। আপনি কি ধরনের মানুষ চান? আপনি যদি পুরাতন ব্যর্থ রাজনীতিকে আবার ফেরত দেখতে চান, এটার চয়েস যেমন আছে। আর আপনি যদি ঝুঁকি নিয়ে নতুন রাজনীতি তৈরি করতে চান, সেই অপশন আপনার সামনে খোলা আছে। 24-এর গণ অভ্যুত্থান এই চিত্রটাই আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছে। বাকিটা হচ্ছে চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গার নিজস্ব লড়াই।